Hello viewers, Assalamu alaikum rahmatullahi barakatuh. Welcome to my international English channel. Today I want to discuss the completing sentence negative sides. অর্থাৎ যে বাক্যগুলো নেগেটিভ করতে হয়, যে কনজাংশনগুলো নেগেটিভ বাক্য গ্রহণ করে বা নেগেটিভ আনসার হয়, ওই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ডোন্ট বি লেট, জয়েন উইথ আস অ্যান্ড এনজয় মাই লেকচার। কমপ্লিটিং সেন্টেন্স নেগেটিভ পার্ট। ধরে নাও ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম শব্দটি বাক্যাংশ আছে। ইট ইজ হাই টাইম থাকলে পরের বাক্যটি নেগেটিভ লেখা যাবে না। কি বললাম? ইট ইজ হাই টাইম থাকলে পরের বাক্যটি নেগেটিভ হবে না। একটা ফর্মুলা মনে রাখতে হবে। এখন কি করতে হবে? ইট ইজ হাই টাইম থাকলে যদি এখানে কমা থাকে তাহলে পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ বাক্য লেখা যাবে না। তাহলে ইট ইজ হাই টাইম আই গেভ আপ স্মোকিং। আই গেভ আপ স্মোকিং। প্রিয় ভিউয়ার্স, তাহলে ইট ইজ হাই টাইম থাকলে পরের বাক্যটি পাস্ট ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু নেগেটিভ বাক্য লেখার কোনো সুযোগ এখানে নেই। আরেকটি কথা মনে রাখতে হবে, যদি এখানে ইজের পরিবর্তে যদি ওয়াজ থাকতো তাহলে এখানে কিন্তু হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে বাক্যটি কমপ্লিটিং করতে হতো, অর্থাৎ এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স করতে হতো। ধরে নাও এরকম আছে, ইট ওয়াজ হাই টাইম। ইট ওয়াজ হাই টাইম। হাই টাইম আই হ্যাড গিভেন আপ। গিভেন আপ স্মোকিং। প্রিয় ভিউয়ার্স, তাহলে লক্ষ্য করো এখানে ছিল ইজ, তাই এখানে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখানে আছে ওয়াজ, তাই হ্যাড প্লাস ভার্ব 3 আছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট সূত্রতে যাব। যদি আই উইশ থাকে, আই উইশ অথবা আই ফ্যান্সি, তাহলে পরের বাক্যটি অন্ততপক্ষে নেগেটিভ লেখা যাবে না। আর আই উইশ আই ফ্যান্সি এর পরে অবাস্তব, অকল্পনীয়, অসত্য, যা কখনোই সত্য হওয়ার সুযোগ নাই, এরকম একটি বাক্য লিখে কমপ্লিটিং করতে হবে। অর্থাৎ যেটা আর হওয়ার কোনো সুযোগ নাই সেরকম একটা বাক্য লিখতে হবে। বুঝবো কিভাবে? অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাথে ওয়্যার বসে, আর সেকেন্ড পারসন প্লুরাল ফার্স্ট পারসন প্লুরাল থার্ড পারসন প্লুরাল সাথে ওয়াজের ব্যবহার করতে হবে। তবে প্রিয় ভিউয়ার্স, এই জায়গাটায় উইশ বা ফ্যান্সি থাকে, এই জায়গাটায় ফার্স্ট পারসন থাকে, তাহলে I wish or fancy, I wear a bird, তাহলে পাখি হওয়ার সুযোগ আমার কাছে নাই, আমি ইচ্ছা করে হতে পারবো না। তাই এখানে অবাস্তব ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ওয়্যার থাকলে আয়ের সাথে যখন ওয়্যার বসবে তখন অবাস্তব ভাব প্রকাশ করে, এবং এখানে নেগেটিভ বাক্য লেখার কোনো সুযোগ নাই। প্রিয় ভিউয়ার্স, এখানে কি শিখলাম? এখানে যে ভার্ব 1 থাকে অর্থাৎ উইশ বা ফ্যান্সি থাকে, পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। যেখানে ওয়াজ এর হওয়ার কথা সেখানে ওয়্যার হবে, যেখানে কে ওয়্যার হওয়ার কথা সেখানে ওয়াজ এর ব্যবহার করতে হবে। এই বাক্যটি যদি ভার্ব 2 থাকতো অর্থাৎ উইশ বা ফ্যান্সি থাকতো, এই জায়গাটা কি করতো? পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হতো, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3 লিখে বাক্যটি কমপ্লিট করতে হবে। কি শিখলাম এখান থেকে? যদি আই উইশ থাকে, আই ফ্যান্সি থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য লিখলে এখানে কমপ্লিটিং হয়ে যাবে। তবে যদি আই উইশ থাকে, আই ফ্যান্সিড থাকে, সেক্ষেত্রে পাস্ট
পারফেক্ট টেন্স দ্বারা কমপ্লিট করতে হবে প্রিয় ভিউয়ার্স। লক্ষ্য করো তাহলে I wished or I fancied I had been a bird. I had been a bird. I were a bird তখন লেখা যাবে না। I believe in heart that it is clear to you. ওকে, আলহামদুলিল্লাহ, বুঝতে সমস্যা হচ্ছে কে? আমার বিশ্বাস তোমাদের কাছে বোধগম্য হয়েছে। নেক্সট নিয়ম আমরা আলোচনা করব এখন। যদি লেস্ট থাকে, পরের বাক্যটি নেগেটিভ লেখা যাবে না। লেস্টের মধ্যে নট লুকায়িত আছে। এখন লেস্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে তা না হলে, পরে কিনা ঘটে, ভয়ে ভয়ে কাজ করা, এরকম অর্থ প্রকাশ করে। এখন এটা গেল লেস্টের পরের বাক্যটি কিভাবে কমপ্লিটিং করব। আগের বাক্যটি এনি টেন্স হতে পারে, এনি টেন্স হলো, তারপর লেস্ট ব্যবহার করলাম, করার পর এখানে সাবজেক্ট লিখতে হবে, লেখার পর একটা শুড লিখতে হবে, লেখার পরে ভার্ব ওয়ান হবে, তবে এখানে নেগেটিভ ভার্ব দ্বারা বাক্যটি কমপ্লিট করতে হবে, তারপরে আদার্স লিখতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে একটা সমস্যা আছে এরকম যে শিক্ষক ক্লাস এসে বললেন তোমরা কেউ দাঁড়াবেও না, কেউ বসবেও না, তাহলে কি করবে? এখানে নিয়মটা এরকম যে লিস্টের পরে নেগেটিভ বাক্য লেখা যাবে না, তবে পজিটিভ বাক্য লেখা যাবে না। সেক্ষেত্রে অর্থাৎ নো নট নেভার ব্যবহার করে কোনো বাক্য লেখার সুযোগ নাই, তবে পজিটিভ বাক্য লেখা যাবে না। ধরে নাও আই শুড ফেল আর আই উইল নট পাস, একই অর্থ প্রকাশ করে, কিন্তু আই শুড নট পাস লেখা যাবে না, আই শুড ফেল লিখতে হবে। এরকম নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম অর্থবোধক বাক্য দ্বারা লিস্টের বাক্যটি পূরণ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে ধরে নাও এরকম ছিল read carefully list, তাহলে এখানে সাবজেক্ট ইউ আছে, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম এটসেট্রা এটসেট্রা। তাহলে এই জায়গাটায় শুড এর ব্যবহার করতে হবে, এরপরে নেগেটিভ ভার্ব। কিরকম নেগেটিভ ভার্ব? তাহলে ফেইল নাবোধক হলে তাহলে হাবোধক অর্থ প্রকাশ করে পাস, মিস যদি কোনো কিছু না ধরা তাহলে ক্যাচ ধরা, এরকম শব্দ দিয়ে অর্থাৎ ভার্ব দিয়ে বাক্যটি গঠন করতে হবে। প্রিভিয়াস এখানে একটা টেকনিক কথা বলে দেই, শুডের পরে যদি তোমার নেগেটিভ ভার্ব মনে না থাকে তাহলে একটা বি ব্যবহার করার পরে এখানে নেগেটিভ অ্যাডজেক্টিভ লিখলেই অর্থ হবে। যেমন read carefully lest you should be unsuccessful, you should be unsuccessful, you should be successful লেখা যাবে না। যেমন you should not pass এরকম লেখা যাবে না, ঠিক এখানেও you should not succeed এরকমও লেখা, you should not be succeed লেখা যাবে না। নেক্সট, তাহলে আমরা এখানে কি শিখলাম? লিস্ট যদি থাকে, লিস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, নো নট ছাড়া নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম একটি বাক্য তোমাকে লিখে কমপ্লিটিং করতে হবে। ক্লিয়ার? এখন আরেকটি নেগেটিভ আমরা সব কনজাংশন আলোচনা করব, ইন কেস। ইন কেসের বাংলা যদি কি না। ইন কেসের বাংলা কি? যদি কি না। সেক্ষেত্রে কি করতে হবে? অর্থাৎ ইন কেসের মধ্যে একটা নট আছে, এর পরের বাক্যটি নেগেটিভ লেখা হারাম, নেগেটিভ লেখা কি হারাম, নেগেটিভ দিলে বাক্যটি ভুল হবে। এটা গেল নেগেটিভের নিয়ম গেল। এখন আরেকটি নিয়ম হলো যে ইন কেসের আগের বাক্যটি কিরকম হবে, পরের বাক্যটি কিরকম হবে। ধরে নাও যে ইন কেস এই বাক্যটি ফিউচার টেন্স, এই বাক্যটি প্রেজেন্ট টেন্স। এইখানে নো, নট, নেভার এরকম শব্দ অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে বাক্যটি কমপ্লিট করা যাবে না, একেবারে নিষিদ্ধ।
তাহলে আই শ্যাল ফেইল, আই শ্যাল ফেইল ইন কেস, আমি ব্যর্থ হব ইন কেস আমি যদি না পড়ি, আই রিড কেয়ারফুলি। অর্থ প্রকাশ করো নেগেটিভ, কিন্তু এখানে নট যেহেতু আছে তাহলে আমি ফেল করব যদি কি না আমি না পড়ি, না পড়ি তাহলে ইন কেসের মধ্যে নট আছে, এখানে ডু নট টিট বা ডিড নট টিট লেখা যাবে না। কি শিখলাম এখান থেকে? ইন কেসের আগের বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স, ইন কেসের পরের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইন কেসের পরে নো, নট, নেভার ব্যবহার করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, ক্লিয়ার? নেক্সট সূত্র নিয়ে আমরা আলোচনা করব। বাট ফর, বাট ফর শব্দের অর্থ হলো ছাড়া, এটা ছাড়া, সেটা ছাড়া, তোমাকে ছাড়া, তাকে ছাড়া, এরকম নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন তোমার সাহায্য ছাড়া আমার পড়াশোনা করা সম্ভব নয়, তোমার কে সহযোগিতা ছাড়া আমি এই কাজটি করতে পারবো না, এরকম বাট ফর মানে কোনো এরপরে নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেগেটিভ বাক্যই তোমাকে লিখতে হবে। তাহলে বাট ফর ইউর হেল্প, বাট ফর ইউর হেল্প আই can't continue my studies। কি শিখলাম? তাহলে বাট ফর মানে ব্যতীত, তোমার সাহায্য ব্যতীত আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি না, সম্ভব না। তাহলে এখানে হলো বাট ফর, তারপরে একটা কি নাউন ফ্রেজ, তারপরে বাক্যটি নেগেটিভ লেখাই বেশি ভালো। ক্লিয়ার? তাহলে বাট ফর এর বাংলা হলো ছাড়া, ব্যতীত, এটসেট্রা। নেক্সট নিয়মের দিকে আমরা যাব। নট অনলি বাট অলসো, তোমরা এটা জানোই যে এটা কম্পাউন্ড সেন্টেন্সের একটি কনজাংশন। তাহলে নট অনলি থাকলে পরবর্তীতে বাট অলসো যোগ করে কমপ্লিটিং করতে হবে। তবে প্রিয় ভিউয়ার্স, এখানে তিনটি সূত্র মনে রাখতে হবে যে নট অনলি পরে যদি ভার্ব থাকে, বাট অলসোর পরে ভার্ব নিতে হবে, নট অনলির পরে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দ্বারা পূরণ করতে হবে, নট অনলির পরে নাউন থাকে নাউন দ্বারা পূরণ করতে হবে, নট অনলির পরে যদি অ্যাডভার্ব থাকে বাট অলসোর পরে অ্যাডভার্ব দ্বারা বাক্যটি কমপ্লিট করতে হবে। যেমন দেখো, আই ইট not only fish but also, তাহলে এই নট অনলি কোথায় ব্যবহার করা হয়েছে? ফিশের পূর্বে। তাহলে বাট অলসোর পরে নাউন মিট, বাট অলসো মিট। আই ইট নট অনলি ফিশ বাট অলসো মিট, আমি শুধু মাছ খাই না, মাংসও খাই। তাহলে এই ভার্বের আগে যদি ব্যবহার করতাম তাহলে নট অনলি এখানে ভার্ব নিতে হতো, যেহেতু নাউন ব্যবহার করছে এখানেও নাউন ব্যবহার করছে। তাহলে যদি আই অ্যাম নট অনলি অনেস্ট, নট অনলি অনেস্ট বাট অলসো এডুকেটেড। তাহলে দেখো, অনেস্ট শব্দটি নট অনলির পরে ব্যবহার করা হয়েছে, বাট অলসোর পরে এডুকেটেড শব্দটি ব্যবহার, বোথ শব্দ কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিন্তু তোমাকে অবশ্যই এই সূত্রটি মনে রাখতে হবে যে প্রথমে কে নট অনলি কোন শব্দের আগে ব্যবহার করা হয়েছে। যদি নাউনের আগে ব্যবহার করা থাকে পরবর্তী নাউন দ্বারা কমপ্লিট করতে হবে, যদি অ্যাডজেক্টিভের পূর্বে থাকে তাহলে অ্যাডজেক্টিভ দ্বারা পূরণ করতে হবে, যদি ভার্বের পূর্বে থাকে ভার্ব দ্বারা কমপ্লিট করতে হবে, যদি অ্যাডভার্বের পূর্বে থাকে অ্যাডভার্ব দ্বারা কমপ্লিট করতে হবে। কিপ ইন হেড, অবশ্যই মাথার মধ্যে সূত্রটি মনে রাখতেই হবে। প্রিয় ভিউয়ার্স, এরপরে সূত্রটি নিয়ে আমরা আলোচনা করব। either, neither, neither dot dot not, অর্থাৎ
দুটি সেন্টেন্স নেগেটিভ অর্থ প্রকাশ করবে। বোথ সেন্টেন্সেস কে এক্সপ্রেস দ্য নেগেটিভ মিনিং, অর্থাৎ বাক্যের মধ্যে নাইদার নর এরকম বাক্যের মধ্যে নো নট নেভার ব্যবহার নতুন করে করতে হবে না। নাইদার নিজে নেগেটিভ নরও নেগেটিভ, তাহলে দুটির বাক্যের মাঝে কি আছে? নেগেটিভ শব্দ লুকায়িত আছে, তাই এরপরে নেগেটিভ শব্দ লেখা যাবে না। এখন কি করতে হবে? সাধারণত এই বাক্যটি ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে। আমি ভাতও খাবো না, কলেজেও যাব না। তাহলে আমি কে ইংরেজি পড়বো না, বাংলাও পড়বো না। আমি মিথ্যা কথাও বলবো না, সত্য কথাও বলবো না। তাহলে এরকম ভাব প্রকাশ করে নাইদার নর দ্বারা। লক্ষ্য করো দিকে, আই neither eat nor, তাহলে neither কোথায় ব্যবহার করা হয়েছে? ভার্বের আগে। তাহলে এখানে গো হবে, গো টু কলেজ, গো টু কলেজ। এখানে ইট লাগলে ভালো হয়। তাহলে I neither eat rice nor go to college। কি শিখলাম এখান থেকে? neither শব্দটির পরে আর নো নট হবে না, এর পরে নো নট হবে না, এর মধ্যে দুটি বাক্যই নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে এরকম কমপ্লিটিং সেন্টেন্স আসলে তোমাকে লক্ষ্য করতে নাইদার কোথায় আছে, নট কোথায় আছে। তাহলে ভার্বের যদি পূর্বে থাকে তাহলে ভার্ব দ্বারা কমপ্লিট করতে হবে, নাউনের পূর্বে থাকে নাউন দ্বারা কমপ্লিট করতে হবে। আমি মাছও খাবো না, মাংসও খাবো না। তাহলে I neither eat fish nor eat meat। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটি নেগেটিভ কনজাংশন দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করা শিখলাম। এবার আমরা লিখব scarcely অথবা হার্ডলি। এই দুটি বাক্যের পরে when অথবা বিফোর হয়। প্রিয় ভিউয়ার্স, সাধারণত বাক্য টু হয়, এই বাক্যটি হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। আর হ্যাডটা কি হয়? সাবজেক্টের পূর্বে বসে, আর ভার্বটা কি সাবজেক্টের পরে বসে। ধরে নিতে হবে যে স্কার্সলি হার্ডলি দেওয়া থাকবে when বিফোর দ্বারা তোমাকে বাক্যটি কমপ্লিট করতে হবে। এই বাক্যটিও নেগেটিভ এর ভাব প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করুন দিকে, scarcely had I gone before or when I met you। এখানে কি শিখলাম? যে এই বিফোর এর আগে বা এখানে when থাকতে পারতো when, তাহলে scarcely had তারপর সাবজেক্ট ভার্ব 3, তারপর অপর বাক্যটি when প্লাস ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। প্রিয় ভিউয়ার, সাধারণত পরীক্ষা এরকমই আসে। সারা টেকনিক করতে পারে এরকম যে scarcely hardlyর পরে বাক্যটি প্রেজেন্ট টেন্স দিতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে পারে। তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজের ব্যবহার করতে হবে সাবজেক্টের পূর্বে, আর যদি পাস্ট টেন্স হয় সেই ক্ষেত্রে ডিডের ব্যবহার করতে হবে। যখনই ডিড বসবে মূল ভার্বটি অবশ্যই তোমাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। পরের বাক্যটি তাহলে এইখানে যদি প্রেজেন্ট থাকে এখানেও প্রেজেন্ট করতে হবে, এখানে পাস্ট ইন থাকে এখানেও পাস্ট ইনডিফিনিট টেন্স করা যাবে। তবে বহুল পরিচিত হচ্ছে স্কার্সলি হ্যাডের পরে পাস্ট পারফেক্ট টেন্স বেশি আছে। এ যাবো যতগুলো পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স সিলেক্ট করা হয়েছে হার্ডলি স্কার্সলি, এখানে পাস্ট পারফেক্ট টেন্স দিয়েই দেওয়া আছে। প্রিয় ভিউয়ার্স, কোনো সমস্যা হচ্ছে? আশা করছি তোমাদের কাছে নিয়মটি একেবারে ক্লিয়ার হয়েছে। নেক্সট, স্কার্সলি হার্ডলি এই একই রকম আরেকটি সেন্টেন্স আছে, তোমরা এটা হয়তো জানোই, তাও একটু আলোচনা করে দিচ্ছি। নো সুনার এরপরে হ্যাড থাকে, তারপরে সাবজেক্ট থাকে, ভার্ব 3 থাকে দুটি বাক্যের মাঝে, দেন THN তারপরে কি সাবজেক্ট ভার্ব 2 প্লাস আদার্স। তাহলে কি হয় এখানে? তোমাদের হয়তো এই অংশটি দেওয়া থাকতে পারে অথবা এই অংশটি দেওয়া থাকতে পারে। তাহলে যদি দেন থাকে দেনের আগে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেনের পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবেই। তবে এখানে হ্যাড সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হয়। আমি ইতিপূর্বে কেন ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করা হয়, কোন ধরনের সেন্টেন্স,
এই সম্পর্কে একাধিকবার আলোচনা করেছি, এর উপরে আমার ভিডিও আছে, তোমরা পারলে দেখে নিও। নেক্সট, আনলেস, আনলেস যদি না, এখানে নট আছে। দেখো, আনলেস এর আগের বাক্যটি নিয়ে কোনো কথা নেই, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। পরের বাক্যটি নেগেটিভ লেখা হারাম, অর্থাৎ নো, নট, নেভার ব্যবহার করা যাবে না। নো, নট, নেভার ব্যবহার করা যাবে না। কোথায় যাবে না? আনলেস এর পরের বাক্যটি, কারণ আনলেস এর মধ্যে নেগেটিভ শব্দ লুকায়িত আছে। কি আছে প্রিভিয়াস? নিঃসন্দেহে আনলেস এর মধ্যে নো, নট এর অর্থ আছে, সেহেতু পরের বাক্যটি আর নেগেটিভ লেখা যাবে না। তাহলে কি হবে? এটা গেল নেগেটিভ লেখা যাবে না। এখন টেন্সের একটা সমস্যা এখানে আছে। ওয়েট হিয়ার আনলেস আই কাম। দেখো, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার আনলেস, এইখানে একটা বাক্য থাকলো। এই বাক্যটি যদি ফিউচার হয়, ফিউচার টেন্স হয়, এই বাক্যটি প্রেজেন্ট হবে। তবে দুটি বাক্য প্রেজেন্ট লিখলেও চলবে। আনলেস এর আগের বাক্যটি ফিউচার হয়, পরের বাক্যটি প্রেজেন্ট হবেই। আর যদি আনলেস এর আগের বাক্যটি প্রেজেন্ট হয়, পরের বাক্যটি প্রেজেন্ট হবে। উদাহরণের দিকে লক্ষ্য করো। হি উইল রিড বুকস আনলেস হি পাঁচ থেকে পাঁচেস। এই জায়গায় ডাজেন্ট বা ডিডেন্ট এরকম লেখার কোনো সুযোগ নেই। তাহলে আনলেস এর আগের বাক্যটি ফিউচার টেন্স হবে, আনলেস এর পরের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে ডু নট অর ডাজ নট লেখার কোনো সুযোগ নেই। নেক্সট, আনলেস এর সঙ্গে আরো দুইটি শব্দ প্রায় ঘনিষ্ঠভাবে জড়িত, লক্ষ্য করো। আনটিল, আনটিল, আনটিলের বাংলা হলো যে পর্যন্ত না। এখানে নো, নট, নেভার ব্যবহার করে বাক্য লেখা হারাম। আগের বাক্যটি যদি ফিউচার হয়, পরের বাক্যটি প্রেজেন্ট হবে। এটা ফিউচার হলে পরের বাক্যটি প্রেজেন্ট। তবে এখানে নো, নট, নেভার ব্যবহার করে বাক্য লেখা যাবে না। প্রিয় ভিউয়ার্স, তাহলে কি বললাম? আনটিল এর আগের বাক্যটি ফিউচার হতে পারে বা প্রেজেন্ট হতে পারে, পরের বাক্যটি প্রেজেন্ট হবেই। তবে নো, নট, নেভার দিয়ে বাক্য লেখা একেবারে নিষিদ্ধ। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করার আরেকটি উদাহরণের দিকে।